আসসালামু আলাইকুম। আজকে আমরা বিন্যাস সমাবেশের ফোর্থ লেকচারে হাজির হয়েছি। সো এর আগ পর্যন্ত আমরা বিন্যাসের যত টাইপের এমসিকিউ আসা পসিবল আলহামদুলিল্লাহ আমরা সবগুলো শেষ করেছি। আজকে ভাই আমরা সমাবেশের পার্টটা নিয়ে শুরু করব। ভাইয়া তোমাদের কি মনে আছে প্রথম ক্লাসে বলছিলাম সমাবেশ বলতে কি বোঝায়? মনে আছে ভাইয়া? সমাবেশ বলতে কি বোঝায় ভাইয়া? ক্রম বিবেচনা না করে সাজানো। ক্রম বিবেচনা না করে সাজানো। কথা কি ভাইয়া বুঝতে পারছি? তাহলে কখনো যদি আমাদেরকে ক্রম বিবেচনা না করে সাজাইতে বলা হয় তাহলে হচ্ছে যে এটাকে বলবো সমাবেশ। ফর এক্সাম্পল, ধরো ভাইয়া আমি বললাম যে আমি বললাম আবুল আর আমি বললাম বাউল, দুইটা যদি একই মিনিং করে তখন এটাকে আমরা বলতে পারবো সমাবেশ। অথবা আমি বললাম আমাকে এখানে তিনটা বিন্দু দেওয়া আছে, আপনি কতভাবে রেখা তৈরি করতে পারেন? আপনি বলতে পারেন এই দুইটা বিন্দু নিলে হবে, এই দুটো বিন্দু নিলে হবে, এই দুটো বিন্দু নিলে হবে। কাকে আগে নিব কাকে পরে নিব এটা ম্যাটার করতেছে না। তাহলে এই ব্যাপারটাই হয়ে যাবে আসলে সমাবেশ। সমাবেশ মানে হচ্ছে যে কি আপনি উল্টা পাল্টা এক ইচ্ছা মতো নিলেন, যে কাকে আগে নিলেন কাকে পরে নিলেন এটা ম্যাটার করবে না, দুইটা ঘটনাটা একই বোঝাবে, তখন সেই ঘটনাটাকে আমরা বলবো কি ভাইয়া সমাবেশ। কথা কি বুঝতে পারছি? সমাবেশের ইংলিশ কি? কম্বিনেশন। সমাবেশের ইংলিশ কি? কম্বিনেশন। পারমুটেশনে ছিল, সরি বিন্যাসে ইংলিশ ছিল পারমুটেশন, তখন বিন্যাসকে আমরা প্রকাশ করতাম এন পি আর। আর কম্বিনেশন ইংলিশ হচ্ছে, সরি সমাবেশ ইংলিশের কম্বিনেশন, এই জন্য এটাকে প্রকাশ করি এন সি আর। চলো কথা না বাড়ি আমরা এমসিকিউ তে ফোকাস করি। ভাই আমাদেরকে বলছে এন সংখ্যক উপাদান হতে একবারে কত সংখ্যক উপাদান নিয়ে রাউন্ডে বিন্যাস ও সমাবেশের মান সমান হবে। সমাবেশের মান সমান হবে। ভাইয়া আগে আমরা জানি বিন্যাস এবং সমাবেশের মধ্যে সম্পর্কটা কি। ভাইয়া আমরা একদম এটা যখন পড়াইছিলাম তখন বেসিকের জিনিসে বলছিলাম এন পি আর ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আর আমরা জানি এনসিআর এনসিআর ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখান থেকে আমরা একটা সম্পর্ক ক্রিয়েট করতে পারি, সেটা কি? npr ইকুয়াল ইকুয়াল ncr ইন্টু r ফ্যাক্টোরিয়াল। মানে কি r ফ্যাক্টর n বিন্যাসের সাথে, সরি সমাবেশের সাথে r ফ্যাক্টোরিয়াল গুণ করলে বিন্যাসকে পাওয়া যাবে। এর একটা বিশাল সম্পর্ক আমরা ক্রিয়েট করছিলাম। তো আমাদেরকে বলতে এই দুটো কখন সমান হবে? আমরা বলতেই পারি আর ফ্যাক্টরিয়াল যদি না থাকে, আর ফ্যাক্টরিয়াল না থাকে মানে কি আর ফ্যাক্টরিয়াল ওয়ান যখন হবে। এখন আর ফ্যাক্টরিয়াল ভ্যালু কখন কখন ওয়ান হয় আমরা জানি, জিরো ফ্যাক্টরিয়াল ভ্যালু ওয়ান এবং ওয়ান ফ্যাক্টরিয়াল ভ্যালু হচ্ছে ওয়ান, এটা আমরা জানি। তাহলে আমরা বলতে পারি আর এর ভ্যালু জিরো অথবা ওয়ান হলে এই বিন্যাস এবং সমাবেশ একই হবে, রাইট? তাহলে আমার অপশন নাম্বার এক, অপশন নাম্বার এক। আশা করি সবাই বুঝতে পারছেন, আশা করি সবাই বুঝতে পারছি। এটা খুবই কমন কোশ্চেন, এই কোশ্চেনটা সাস্টে অনেক বেশি আসে। সাস্টে অনেক বেশি আসে যে 11 জন ব্যক্তিকে নিয়ে, 11 জন ব্যক্তি হতে কতজন ব্যক্তিকে নিলে বিন্যাস এবং সমাবেশের মান সমান হবে, এরকম হাজার কোশ্চেন আসে। তো সাস্টে এটা খুবই ফেমাস কোশ্চেন। আসুন পরবর্তী কোশ্চেনে যাবে। ভাইয়া এখানে আমাকে এনপিআর এর মান বলে দেওয়া আছে, এনসিআর এর মান বলে দেওয়া আছে, আর আর এর মান বের করতে বলছে। ভাইয়া আমরা সহজ ভাবে যে জিনিসটা অলরেডি জানি যে এনপিআর আর এনসিআর এর মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা জানি এনপিআর ইকুয়াল এন সি আর ইন্টু আর ফ্যাক্টরিয়াল। এনপিআর ইকুয়াল এন সি আর ইন্টু আর ফ্যাক্টরিয়াল। এনপিআর এর ভ্যালু কত ভাইয়া? 120। এনপিআর এর ভ্যালু কত? 120। এনসিআর এর ভ্যালু কত? 20। তাহলে এখানে ইন্টু আর ফ্যাক্টরিয়াল লিখতে পারি। সুতরাং আর ফ্যাক্টরিয়াল হচ্ছে 120 বাই 20 ইকুয়াল চলে আসে 6। আমার কোশ্চেন হচ্ছে আর ফ্যাক্টরিয়াল ইকুয়াল যদি 6 হয় তাহলে 6 কে কত ফ্যাক্টরিয়াল লেখা যায়? 6 কে লেখা যায় 3 ফ্যাক্টরিয়াল। তাহলে এখান থেকে লেখা যায় আর ইকুয়াল 3। আর ইকুয়াল কত? 3। আর ইকুয়াল 3। তাহলে আমরা বলতে পারি আর এর মান যদি 3 হয় তাহলে এনপিআর ইকুয়াল 120 আর এনসিআর ইকুয়াল 20 হবে। কথা বুঝতে পারছি কিনা? ওকে, পরবর্তী কোশ্চেন হবে যে এন সি 10 ইকুয়াল এন সি 6 হলে এন এর মান কত? ভাই আমরা সম্পূরক সমাবেশ নামে একটা সমাবেশ করে আসছি, বা প্রতিসাম্য, অথবা এটাকে আমরা বলতে পারি সম্পূরক সমাবেশ। সম্পূরক কি? এন সি আর ইকুয়াল এন সি এন মাইনাস আর। এন সি এন মাইনাস আর মানে কখনো যদি এরকম দুইটা কম্বিনেশন সমান দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারি সেটার প্রথমটা হবে এন সি আর, পরেরটা হবে এন সি এন মাইনাস আর। অর্থাৎ এখানে সহজ করে বলে এটাকে যদি এক্স দ্বারা প্রকাশ করি আর এটাকে যদি ওয়াই দ্বারা প্রকাশ করি, এটাকে যদি ওয়াই দ্বারা প্রকাশ করি এখান থেকে শর্তে লেখা যায় এক্স প্লাস ওয়াই ইকুয়াল এন হবে। তাহলে এখানে এরকমই যে এখানে একটা সমাবেশ দেওয়া আছে, এখানে একটা সমাবেশ দেওয়া আছে, দুটো কি সমান না? তাহলে অবভিয়াস এই যে এক্স এর মান আর ওয়াই এর মান যোগফল হবে এন এর সমান, তাহলে এন ইকুয়াল 10 প্লাস 6 মানে হচ্ছে 16। কথা বুঝতে পারছি? এই অপশন নাম্বার বি। তাহলে সম্পূরক সমাবেশের ইউজ হচ্ছে এটা, যেটাকে আবার অনেক সময় প্রতিসাম্য বলা হয়। এটা বইতে খুবই কম পাবেন, এটা আমরা মানে অনেক জায়গায় পাই আর কি। তো এই জন্য আপনাকে বলে দিলাম। পরবর্তী আসেন, এটা হচ্ছে কার সূত্রের ইউজ? এটা হচ্ছে প্যাসকেলের সূত্র ইউজ। প্যাসকেলের সূত্র, প্যাসকেল এরকম একটা সূত্র দিছিল যে
আপনার বর্জন আর গ্রহণ এই দুজনের যোগফল হবে মোট উপায়। সেটা কি? এন সি আর মাইনাস ওয়ান প্লাস এন সি আর ইকুয়াল এন প্লাস ওয়ান সি অফ আর। এটা হচ্ছে সর্বদাই গ্রহণের কাহিনী, এটা হচ্ছে সর্বদাই একজনকে বর্জনের কাহিনী। ওই দুটো যোগ করলে মোট উপায়টা আসে। এটা হচ্ছে প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্র। তাহলে আমরা তাহলে এখানে দেখি এন সি ফোর এটা বলে দেওয়া আছে, আর এন প্লাস ওয়ান সি অফ ফাইভ। তাহলে এখানে আমরা এটার সাথে কম্পেয়ার করতে পারি। এটা মানে হচ্ছে এন প্লাস ওয়ান সি অফ ফাইভ, আর ওই পাশে দেওয়া আছে এন সি ফোর, মানে এখানে যত থাকবে তার চেয়ে এক কম দেওয়া আছে। এই যে এখানে আর থাকলে আর মাইনাস ওয়ান এখানে থাকে, তাহলে এটা দেওয়া আছে এন সি ফোর। আর আমাদেরকে বের করতে হবে মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে এন সি ফাইভ ইকুয়াল হোয়াট, এটা বের করতে হবে। তো এটার মান দেওয়া আছে 35, এটার মান বের করতে হবে। এর ইকুয়াল দেওয়া আছে 56। তাহলে এন সি ফাইভ ইকুয়াল দিতে পারি 56 বিয়োগ 35, মানে 21। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি। আশা করি সবাই ক্লিয়ার, আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পারছি, রাইট ভাইয়া? তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে আগাই। ভাইয়া এই কোশ্চেনটা এমন যে সর্বদা গ্রহণের কাহিনী। 8জন বালক দেওয়া আছে ও 5জন বালিকা দেওয়া আছে, যেখান থেকে 2জন বালিকাদের সর্বদাই নিতেই হবে, নিয়ে 6 জনের একটি কমিটি কতভাবে গঠন করা যাবে? তাহলে আমার টোটাল ব্যক্তি আছে হচ্ছে বালক, বালক আছে 8জন, বালিকা আছে 5জন, তার মধ্যে 2জন স্পেশাল বালিকা আছে যাদেরকে আমাকে নিতেই হবে। তাহলে আমার কমিটি হচ্ছে টোটাল 6 জনের ভাইয়া। 1 2 3 4 5, 6 জনের কমিটি। অলরেডি এখানে 2জন বালিকা সিট দখল করে ফেলছে। তাহলে আমার কাছে অলরেডি 5জন বালিকা ছিল, 2জন তো স্পেশাল, ওই 2জনকে আমি অলরেডি নিয়ে নিছি। তাহলে আমার কাছে আর বালিকা আছে 3জন, বালক আছে 8জন। টোটাল হচ্ছে ভাই কতজন? 8 আর 3 হচ্ছে 11জন। 11জন থেকে আমি কতজনকে বাছাই করতে পারবো? 4জনকে, কারণ আমার কাছে 4টা অপশন আছে, 2টা অপশন অলরেডি ব্লক। তাহলে 11জন থেকে 4জনকে নিয়ে সমাবেশের ওয়ে হবে 11C4। 11C4 এর ভ্যালু কত আসলে একটু দেখি। 11C4 330। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। ভাই বুঝতে পারছে কিনা? যাদেরকে সর্বদাই নিতে বলছে তাদেরকে কিন্তু আমরা 2 জায়গা থেকে বাদ দিতে হচ্ছে। মোট ছিল কিন্তু 13 জন, মোট ছিল 13 জন, আর নেওয়ার কথা ছিল 6 জন। তাহলে আমরা কি করছি? এর থেকেও 2জন বিয়োগ করতে হয়েছে, যেহেতু সর্বদাই নেওয়া হয়ে গেছে, তাহলে ওদেরকে আর নিতে পারবো না। তাহলে 11 জন, এর থেকেও 2জনকে বিয়োগ করতে হয়েছে, তাহলে আছে 4জন। তাহলে 11জন থেকে 4জনকে নেওয়া হয়ে হচ্ছে 11C4, যেটা মান হচ্ছে 330। আশা করি সবাই ক্লিয়ার। সর্বদাই গ্রহণের ব্যাপারটা আসলে আশা করি সবাই ক্লিয়ার। সর্বদাই গ্রহণ। এরপর আমাদের যে কোশ্চেনটা সর্বদাই বর্জনের কাহিনী, সর্বদাই বর্জন। ভাইয়া আবার সেই কেস, 8জন বালক 5জন বালিকা। 2জন বালিকাকে কোনোভাবেই 6জন কমিটির মধ্যে কোনোভাবেই এই 2জন, 1 2 3 4 5, 6জন, 2জন বালিকাকে কোনোভাবেই নেওয়া যাবে না, এটাকে বাদ দিতে হবে। তাহলে আমাদের হিসাব থেকে এই 2জন বাদ হয়ে যাবে। তাহলে থাকবে আর মেয়ে 3জন। তাহলে বালক ছিল 8জন, 8জনই আছে। বালিকা ছিল 5জন, কিন্তু 2জনকে আমি কমিটিতে নিতে পারবো না, তাহলে বাকি 3জনকে নিতে হবে। তাহলে আমার টোটাল আর কমিটিতে নেওয়ার জন্য আমার ওই আছে 11জন। আর কমিটির জন্য এখন কিন্তু কেউ প্লেস দখল করে না, কমিটি কিন্তু ওই 6টা প্লেসই আছে। তাহলে 11জন ব্যক্তিকে 11জন ব্যক্তি হতে 6জন ব্যক্তিকে বাছাইয়ের উপর হবে 11C6। 11C6 এর ভ্যালু কত আসে? 11C6 ইকুয়াল 462। তাহলে অপশন নাম্বার বি। তাহলে আমি এই 11জন থেকে 6জনকে বাছাই করতে পারবো। যত জায়গায় বাছাই পাবেন মাথায় রাখবেন, এটা হচ্ছে সমাবেশ বা কত কমিটি গঠন করা যাবে, এগুলো হচ্ছে সমাবেশ। তাহলে কতভাবে কমিটি গঠন করা যাবে? 11C6। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আমি যখন বর্জনের কাহিনী বলছি ভাইয়া, বর্জনের কাহিনী বলছি, তখন কিন্তু শুধুমাত্র মোট থেকে বিয়োগ করছি, টোটাল টিম থেকে কিন্তু কতজনের টিম নিব সেটা থেকে বিয়োগ করে নিই। আশা করি সবাই ক্লিয়ার। বিন্যাস ও সমাবেশের মধ্যে মূল পার্থক্য ভাইয়া, এটা সবসময় বলে আসছি যে বিন্যাসের ক্ষেত্রে ক্রম বিবেচনা করতে হয়, সমাবেশের মধ্যে ক্রম বিবেচনা করতে হয় না। তাহলে অপশন নাম্বার বি, এটা ডিরেক্টলি অ্যান্সার করে দিয়ে আসবো। কথাই বুঝতে পারছি? ওকে, পরবর্তী কোশ্চেন। ভাইয়া এবার হচ্ছে আমাদের বিন্দু দেওয়া থাকবে, বিভিন্ন ধরনের রেখা নির্মাণ। আচ্ছা, দেখেন 5টি বিন্দু দেওয়া থাকলে কতগুলো রেখা আঁকা সম্ভব? ভাইয়া এখানে কিন্তু কোনো বিন্দু সমরেখা এটা বলে দেয়নি। তাহলে 5টা বিন্দু দেওয়া আছে, কতগুলো রেখা আমাকে বলেন তো। আমার যদি এরকম 5টা বিন্দু দেওয়া থাকে, মিনিমাম কতগুলা বিন্দু যোগ করলে একটা রেখা তৈরি হয়? তাহলে মিনিমাম আমাকে কয়টা বিন্দু নিতে হবে? রেখা তৈরি করতে হলে মিনিমাম আমাকে 2টা বিন্দু নিতে হবে। তাহলে আমার কাছে বিন্দু আছে কয়টা? 5টা। 5টা থেকে 2টা নেওয়ার উপায় হচ্ছে 5C2। কারণ এখানে কম্বিনেশন কেন, কাকে আগে নিব কাকে পরে নিব এটা ম্যাটার করে না, যে কোনো 2টাকে নিলেই হবে। তাহলে 5C2 অ্যান্সার হচ্ছে 10, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি। আশা করি বুঝতে পারছি। ভাইয়া এবার জিজ্ঞেস করছে তাহলে কর্ণের সংখ্যা কয়টা। একটু যদি বলি, আমার একটা এই যে রেখা তৈরি করছি, রেখার মধ্যে কয়েকটা জিনিস থাকে। একটা হচ্ছে বাহু, আর একটা হচ্ছে কর্ণ। ধরেন 5টা বিন্দু দেওয়া আছে, এই যে এগুলো হচ্ছে বাহু, যেগুলা কোনায় কোনায় যুক্ত করব এগুলো হচ্ছে কর্ণ, যেগুলা কোনায় কোনায় যুক্ত করব এগুলো হচ্ছে কর্ণ।
একটু ভালোভাবে খেয়াল করেন, টোটাল রেখা হচ্ছে 10টা। কিভাবে বুঝছি? ওই যে 5C2, তার মধ্যে দেখেন যেগুলা কোনায় কোনায় না, এগুলা যদি বিন্দুগুলা যুক্ত করি, বিন্দুগুলা যুক্ত করলেও কিন্তু 5টা বাহু হবে, আর কোনায় কোনায় যুক্ত করলে বাকি গুলা কর্ণ হবে। তাহলে ওই 5 বিয়োগ করে দিব, তাহলে ওই 5 বিয়োগ করে দিলাম, কারণ যতগুলা বিন্দু ততগুলা বাহু, যতগুলা বিন্দু ততগুলা বাহু, আর টোটাল রেখা হচ্ছে 5C2। তাহলে ওই টোটাল রেখা থেকে বাহুগুলা বিয়োগ করলে কর্ণ পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে 10, 10 - 5 ইকুয়াল হচ্ছে 5। তাহলে সহজ কথায় n সংখ্যক বিন্দু যদি দেওয়া থাকে তাহলে রেখা হবে NC2, তার মধ্যে বাহু হবে কয়টা? n সংখ্যক, তাহলে অ্যান্সার হবে কর্ণ হবে, এটা থেকে এটা বিয়োগ করলে যা আসে। তাহলে আমাদের এখানে অপশন নাম্বার এই। সমরেখ, সমরেখার ক্ষেত্রে আমি শর্টকাটটা বলছিলাম ভাইয়া, যে সমরেখা হইলে একটা প্রবলেম আছে, যে এখানে ওই যে একটা রেখাকে আমরা 3বার কাউন্ট করে ফেলি, রেখা হবে ওখানে একটা কিন্তু 3বার কাউন্ট করে ফেলি, তাহলে ওই অংশগুলোকে বাদ দিতে হবে। তখন ভাইয়া বলছিলাম মোট রেখা তো হবে 5C2, আপনি জানেন 2টা বিন্দু নিলে হবে, কিন্তু 3টা বিন্দু যেহেতু সমরেখ, ওই 3টা বিন্দু থেকে 2টা বিন্দু নিলে তত কতগুলো রেখা আসবে? 3। যে রেখাগুলো আসে সেগুলো হচ্ছে সমরেখ। তার মধ্যে এই যে আপনি কিন্তু এই 3টা, আপনি কিন্তু এই এগুলোর মধ্যে এই যে আপনি আমি আপনাকে সহজ করে বলি, এখানে হচ্ছে টোটাল কয়টা? 10টা। এখানে কয়টা? 3টা। তা আপনি এখানে মূলত ছিল এই 10টার মধ্যে একটা রেখাকে, মানে 3টা রেখা হবে একটা, কিন্তু আপনি এটাকে 3বার কাউন্ট করে ফেলছেন, 3বার কাউন্ট করে ফেলছেন, আজকে 2বার অতিরিক্ত কাউন্ট করছেন না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই যে এখান থেকে 3 বিয়োগ করে +1 করলে আমাদের অ্যান্সারটা চলে যাবে। তো সহজ কথা, যে আমাদের অ্যান্সার হবে 8। ভাই আবার বলি, 5টা বিন্দু সমরেখ, 5টা বিন্দু দেওয়া আছে, 2টা বিন্দু নিলে হচ্ছে আপনার রেখা তৈরি হবে, তাহলে কত রেখা তৈরি করবেন? 5C2। তার মধ্যে সমরেখা আছে কয়টা? 3টা। এই 3টা বিন্দু সমরেখার বিন্দুগুলো থেকে 2টা বিন্দু যদি আমি, তাহলে ততগুলো রেখা তৈরি হবে, ততগুলো রেখা তৈরি হবে। কিন্তু আপনি কিছু বুঝেন, এই 3টা বিন্দু যখন সমরেখা হবে, এই রেখা যে কথা, এই রেখা একই কথা, এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করলে রেখা কিন্তু একই কথা। তাহলে এখানে রেখা হওয়ার কথা ছিল একটা, কিন্তু আপনি এখানে আরো 2টা এক্সট্রা ইয়ে করে ফেলছেন না, সেই জন্য আমরা বললাম যে আমরা তো এভাবে বলতে পারবো না, তাহলে আমরা সহজ কথা 3C2 উপায় হচ্ছে যে আমার এতগুলো রেখা তৈরি হবে, তার মানে একটা কিন্তু আমার অ্যান্সার হবে, এই জন্য শেষে এক যোগ করে দিব। কথা বুঝতে পারছি কিনা? তাহলে এটা হচ্ছে আমাদের answer। তাহলে আমাদের নর্মাল আনসার হবে NC2, আর যদি n সংখ্যক সমরেখা থাকে এটা বিয়োগ করবো MC2+1। এটা আমাদের আনসার অলওয়েজ। ঠিক আছে, পরে আসেন, 5টি বিন্দু দেওয়া থাকলে কতগুলো ত্রিভুজ? ভাই বলেন তো, ত্রিভুজ আঁকার জন্য কতগুলো মিনিমাম বিন্দু দরকার? 3টা না? ত্রিভুজ আঁকার জন্য মিনিমাম কতগুলো বিন্দু দরকার? 3টা। তাহলে আমাদের আনসার হবে 5C3, 5C3। তাহলে 5C3 এর ভ্যালু কত? 5C3 এর ভ্যালু হচ্ছে 10। কত? 10। অপশন নম্বর সি। ভাইয়া সমরেখা হইলে ভাই এই কথাটা বলছিলাম, আপনাদের মনে আছে কিনা কতটুকু, যে 5C3 থেকে 3C, মানে 3C3, যেহেতু 3টা বিন্দু সমরেখা, 3টা থেকে 3টা বিন্দু যদি নিই করে তার সমরেখা যেগুলো, এগুলো কি আর ত্রিভুজ হবে না? এগুলো কিন্তু একটা রেখা হয়ে যাবে, তাহলে এটা বিয়োগ করে দেওয়া লাগবে না? তাহলে 5C3 মানে 10 আর 3C3 মানে হচ্ছে 1, তাহলে অ্যান্সার হবে 9। সহজ কথা, যদি n সংখ্যক বিন্দু দেওয়া থাকে তার থেকে 3টা বিন্দু নিলে ততগুলো ত্রিভুজ তৈরি হবে, কিন্তু m সংখ্যক বিন্দু যদি সমরেখা থাকে তাহলে NC3 সেটা বিয়োগ করে দিতে হবে, তাহলে ততগুলো ত্রিভুজ তৈরি হবে। কথা কি বুঝতে পারছি না বুঝি নেবে? কথা কি বুঝতে পারছি না বুঝি নেই? আশা করি বুঝতে পারছি। ওকে, পরবর্তী কোশ্চেনে যাই। 8টা বিন্দু দেওয়া থাকলে 5টা বিন্দু সমরেখা, তাহলে কতগুলো চতুর্ভুজ আঁকা সম্ভব? ভাই বলেন তো, মিনিমাম কতগুলো বিন্দু নিলে চতুর্ভুজ হবে? 4টা, তাহলে 8C4 উপায় আছে চতুর্ভুজ হওয়ার কথা। কিন্তু এখানে বলছে 5টা বিন্দু সমরেখা, এই যে 5টা বিন্দু সমরেখা, ভাইয়া বুঝেন, এখান থেকে যে কোনো 4টা নিলে কিন্তু চতুর্ভুজ হবে না, কারণ এই 4টা নিলে যদি নিই, তাহলে আমি একটা এখান থেকে বিয়োগ করে দিতে পারি যে 5C4, আমি এখান থেকে যে কোনো 4টা নিলে কিন্তু সেটা চতুর্ভুজ হবে না। আবার এরকম হতে পারে যে অসমরেখা একটা নিলাম, সমরেখা 3টা, তাহলে কিন্তু এটা চতুর্ভুজ না, দ্যাট মিনস ওইটা বিয়োগ করতে হবে। তাহলে সমরেখার কয়টা? সমরেখা হচ্ছে 5টা, 5টা থেকে 3টা নিলাম, আর অসমরেখা থেকে একটা নিলাম, তাহলে বাকি অসমরেখা কয়টা আছে? 5টা। 8টা থেকে যেহেতু 5টা সমরেখা, বাকি অসমরেখা আছে 3টা, 3টা থেকে নিলাম একটা। কথা বুঝতে পারছি কিনা? কিন্তু সমরেখা থেকে 2টা, অসমরেখা থেকে 2টা, তাহলে কিন্তু এটা চতুর্ভুজ হবে, তখন কিন্তু এটা চতুর্ভুজ হবে। কথা বুঝতে পারছি কিনা? তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে কত? 8C4 - 5C4 - 5C3 ইন্টু 3C1। তাহলে অ্যান্সার হচ্ছে 8C4, 5C4 আর 5C3। অপশনে ভুল দেওয়া, আচ্ছা বাকিটা হবে 5 থেকে 3 বিয়োগ, সরি, 8 থেকে 3টা বিয়োগ করলে হচ্ছে, 8 থেকে 5টা বিয়োগ করলে 3টা, 3C1। অ্যান্সার আসলে কথা হচ্ছে 35। আচ্ছা অপশনে ভুল আছে, এটা হবে 35। আশা করি সবাই বুঝতে পারছেন কনসেপ্টটা। একটি ষড়ভুজের কতগুলো কর্ণ আছে ভাইয়া? ষড়ভুজের কতগুলো বাহু আছে? দেখেন টোটাল বাহু কয়টা? বাহু হচ্ছে কয়টা? 6টা, রাইট? এই 6টার কোণিক বিন্দুগুলো যুক্ত করলে তো আমাদের আসলে কর্ণ আসবে। তাহলে আমরা বলতে পারি আমরা বলতে পারি
এখানে টোটাল বিন্দু আছে 6টা, তাহলে 6টা থেকে যে কোনো দুইটা নিলে হচ্ছে বাহু তৈরি হবে। 6টা থেকে যে কোনো দুইটা নিলে বাহু তৈরি হবে। তার মধ্যে যেহেতু 6টা বিন্দু, কৌণিক বিন্দু 6টা, তাহলে এই 6 বিয়োগ করলে বাকিটা হবে কর্ণ। তাহলে 6c2 মাইনাস 6, 6c2 মাইনাস 6, 6c2 মাইনাস 6, অ্যান্সার হচ্ছে 9। অ্যান্সার হচ্ছে 9। আশা করি বুঝতে পারছি। মানে যেহেতু ষড়ভুজ, তাহলে বিন্দু কতগুলো কৌণিক বিন্দু আছে? 6টা কৌণিক বিন্দু আছে, তার থেকে যে কোনো দুইটা নিলে রেখা হবে। তাহলে 6c2 বাই আমার রেখা তৈরি করা সম্ভব। তার মধ্যে বাহু তো হচ্ছে যে যতগুলো কৌণিক বিন্দু থাকবে 6টা, তাহলে ওটা বিয়োগ করলে আমার অ্যান্সার আসে 9। অনেকগুলো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কতগুলো ত্রিভুজ আঁকা যাবে? ভাই বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে শুধু ওই যে ফোর্স মানে NC3 লিখে আসলে হবে না, কারণ এখানে আবার একটা শর্ত মেনটেন করতে হবে। আমরা জানি ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হয়, মনে আছে কিনা? তাহলে এখানে টোটাল বাহু আছে 4টা, 4টা থেকে যে কোনো 3টা নিলে আমার একটা ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে আমার ত্রিভুজ নর্মালি হওয়ার কথা ছিল 5C4C3, মানে 4টা হওয়ার কথা ছিল। কিন্তু এখন 4টা কি হবে একটু খেয়াল করি। 1 2 3 নিলে কি ত্রিভুজ হবে? 1 2 3 নিলে কি ত্রিভুজ হবে? হবে না, কারণ এটা ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল তৃতীয় বাহু সমান। 1 2 4 নিলে হবে না। আচ্ছা, 1 3 4 নিলে 1 আর 3 সমান, এটাও হবে না। শুধুমাত্র একটা হইতে হবে, সেটা হচ্ছে 2 3 4। তাহলে এই 3টা হইতে হবে না, 3 বিয়োগ করে দিলে অ্যান্সার হচ্ছে 1। তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আপনি কিন্তু শর্তগুলো মেনটেন করতে হবে। চতুর্ভুজের ক্ষেত্রে ক্ষুদ্রতম 4 বাহু, ক্ষুদ্রতম 3 বাহুর যোগফল চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর হইলে চতুর্ভুজ সম্ভব। এই মেনটেন গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার বলে দেওয়া আছে দুইটি সরলরেখার সমান্তরাল রেখার প্রত্যেকটির উপর 5টি বিন্দু দেওয়া আছে। মানে এরকম একটা রেখা দেওয়া আছে, এরকম একটা রেখা দেওয়া আছে, এটার উপর বিন্দু 1 2 3 4 5, এটার উপর 5টা, 1 2 3 4 5। আমাকে বলছে কতগুলো ত্রিভুজ আঁকা যাবে। এমন হতে পারে প্রথম রেখা থেকে দুইটা নিলাম, প্রথম রেখা থেকে দুইটা নিলাম, দ্বিতীয় রেখা থেকে একটা নিলাম, তাহলে তো ত্রিভুজ আঁকা যাবে। আবার এমন হতে পারে দ্বিতীয় রেখা থেকে দুইটা নিলাম আর প্রথম রেখা থেকে একটা নিলাম, তখন তো ত্রিভুজ আঁকা যাবে, রাইট? তাহলে এখানে এরকম হবে, একটা হবে প্রথম কেজ হবে 5C, প্রথম রেখা থেকে দুইটা আর দ্বিতীয় রেখা থেকে একটা, এটা একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার হবে দ্বিতীয় রেখা থেকে, প্রথম রেখা থেকে একটা আর দ্বিতীয় রেখা থেকে দুইটা, এটা একটা পূর্ণ কাজ, এটা একটা পূর্ণ কাজ, দুইটা মাঝখানে যোগ হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে, একটু দেখি তো কত আসে, 100। কত আসবে? 100। অপশন নম্বর এ, অপশন নম্বর এ, লাস্ট ওয়ান। হ্যাঁ, খুবই সুন্দর কোশ্চেন। একটি সবাই শেষে পদ থেকে সাথে করমর্দন করে, করমর্দনের সংখ্যা হচ্ছে 66, তাহলে ওই সবাই উপস্থিত লোক সংখ্যা কত? ভাইয়া করমর্দন মানে হ্যান্ডশেক বা কোলাকুলি, এগুলো করতে গেলে মিনিমাম কয়জন ব্যক্তি দরকার? 2জন। তাহলে আমি ধরে নিচ্ছি এন সংখ্যক ব্যক্তি ছিল, তার থেকে 2জন ব্যক্তিকে নিচ্ছি। এন সংখ্যক ব্যক্তিকে 2জন ব্যক্তিকে নেওয়ার কারণে আমার টোটাল করমর্দন শক্তি হচ্ছে 11 জন, 66। তাহলে আমার এন এর মান বের করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, অপশন টেস্ট করি। 11, এন এর মান 11C2 বসে 55 হয়, 12C2 বসাই 66। তাহলে এন এর মান কত? 12। এন এর মান কত? 12। দ্যাট মিনস ওখানে টোটাল লোক সংখ্যা কত ছিল? 12 জন। আশা করি সবাই বুঝতে পারছেন ভাইয়া, আশা করি সবাই ক্লিয়ার। ওকে ভাইয়া, আজকে আমরা জাস্ট সমাবেশের একটা পার্ট শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট দিন আমাদের সমাবেশের বাকি এমসিকিউ গুলো আমরা শেষ করবো। তো সেই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অগ্রিম অভিনন্দন জানানো হচ্ছে এবং আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনাদের সবার কাছে হাম্বল রিকোয়েস্ট যে ভিডিওর যদি কোনো কিছু না বুঝতে পারেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং আরেকটা জিনিস, যে সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আসলে ভিডিও রেডি করতে আমার জন্য একটু ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।